ধরেই নিলাম দিদির এত বড় নেটওয়ার্কের জন্যই বোনের রানাঘাটে আসা। কেন কি বোন জানতো যে দিদির কাছে গেলে অনেক রকম দিক থেকে হেল্প পাবো, তার একটা ভাইরাল ফেস আছে, সেটা দেখিয়ে বারবার আমি ভিডিও করতে পারবো, ভিউস আর্ন করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। কেন কি টাকার তো খুব প্রয়োজন। কেন কি বরটা তো বাচাল বর, জানি না সে টাকা পয়সা ইনকাম আদেও করে কি না। কেন কি যতটুকু মনে হচ্ছে বাড়ির যে সমস্ত জিনিসপত্র বা যা কিছু যাবতীয়, সেটা হচ্ছে তার নতুন বউ, নামটাও আর নিচ্ছি না, নতুন বউ ভিডিও করে করে কিছু টাকা সেভিং করে রেখেছিল, সেই টাকা দিয়েই তার নতুন সংসারটা গোছাচ্ছে এবং কিছু কিছু দান দক্ষিণাও পাচ্ছে। কেন এই কথাগুলো বলছি পুরোটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো বন্ধুরা, অনেক নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হয়েছে। তার সাথে খুশির খবর, নেকু ম্যান্ডি দিদিভাই তিনিও যুক্ত হয়েছেন। মানে এটা আমি এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এরকম দিদি থাকা ভালো। দিদির এত বড় নেটওয়ার্ক, সে ভালো কর্ম করে হোক, কুকর্ম করে হোক, বিজনেস করে হোক, ব্লগার হিসাবে হোক, যেভাবেই হোক না কেন, এত বড় নেটওয়ার্ক ছিল বলেই তো আজকে বোন বাড়িতে বসে 10,000 টাকা পেয়ে গেল। বাড়িতে বসে 10,000 টাকা পেয়ে গেল। 10,000 টাকা ইনকাম করতে কতটা কষ্ট লাগে তারাই জানি, যাদের প্রত্যেক মাসে বেতন হচ্ছে 10,000 টাকা। না না, আমি আমার কথা বলছি না। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি 2016 সালে 2014 সালে চাকরি জয়েন করেছিলাম, তখন আমার প্রথম মাসের মাইনে ছিল 10,000 টাকা। সেই 10,000 টাকা 2014 সালে ইনকাম করতে আমার কতটা কষ্ট হয়েছিল, তো সেটা আমি আজও ভুলিনি। তার কারণ অতীত কখনো মানুষকে ভুলতে নেই, মানুষের খারাপ সময় কখনো ভুলতে নেই। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে শুরু করে ফেলেছি যখন, কিছু পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলি। এত মশা হয়েছে আজকে, আবার আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানো তো। যা মানে প্রতিদিনই বলতে গেলে বিকালবেলা করে বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে অনেক মশা হয়েছে। তো চলো ঘরের মধ্যে গিয়ে তোমাদের সাথে কথা বলি, সঙ্গে থাকো। আজকে একটু ফ্যানটা চালিয়েই ভিডিও করছি। বাইরের আওয়াজটা যদি একটু কানের মধ্যে আসে, এটা তোমরা একটু ইগনোর করে নিও। ফ্যান অফ করে ভিডিও করলে তাহলে ভিডিওটা সুন্দর হয়। কিন্তু এত গরম লাগছে, আর তারপরে ওই মেঘ ডাকছে, তো সেই কারণে না এসিটা অন করতে ভয় পাচ্ছি, বুঝলে। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমি আমার থাম্বনেলটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি। থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে কার থাম্বনেল। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলি, ওটা হচ্ছে নতুন জামাইয়ের থাম্বনেল, ঠিক আছে, পম। তো ওর থাম্বনেল, আর সে মুখটা ঢেকে আছে তার কারণ সেও জানতো যে আমরা ভিন্ন ধর্মী। তো যদি মেয়ে কখনো পাত্তা কাট করে দেয়, আমার সাথে বিয়ে না হয়, বাবা দিদিভাই তো খুব বড় ব্লগার, তো ব্লগারের ভিডিওতে এসে যাব, সবাই দেখে নেবে, তাহলে তো আমি একবারে বিনপন্দিকা লোটা হয়ে যাব। তো তখন যদি কোনো মেয়ে আমাকে পাত্তা না দেয়, কোথাও বিয়ে টিয়ে না হয়, সেই কারণে সে তার মুখটা ঢেকে রেখেছে। যখন দিদিভাই ওইখানে চলে গেছিলো তার ওই খারাপ সময়টাতে, তখনের তোমরা ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। কাল সারা রাত ধরে আমি ওর পুরনো ভিডিওগুলো দেখছিলাম, যখন কিনা নতুন বউয়ের বাড়িতে তার দিদি গেছিলো। তো তখনের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ওই নতুন জামাইকে দেখা গেছে, এবং নতুন জামাই খাটের মধ্যে লম্বা চম্বা করে শুয়ে আছে, তাও আবার আত্মীয়র সামনে, দিদির সামনে। তার মানে তোমরা বুঝতে পারছো যে দিদি ভাইয়ের কাছে নতুন জামাই কতটা কমফর্টেবল, ঠিক আছে। নতুন জামাই দিদি ভাইয়ের কাছে প্রথম থেকেই কমফোর্টেবল তো ছিল, আবার শাশুড়ি মায়ের কাছেও কমফোর্টেবল ছিল। শাশুড়ি মা মানে কার কথা বলছি? তোমরা যাকে ফারিয়া বলো, আরও অনেক নাম আছে তার ওয়াইটিতে, তার মায়ের কথা বলছি। কারো সাহস থাকবে কারো বাড়িতে গিয়ে ওরকমভাবে খাটে শুয়ে যাওয়ার? হ্যাঁ, কারো সাহস হবে? আমার বাড়িতেও আমরা যখন পড়াশুনো করেছি, কলেজ লাইফে থেকেছি, তখন প্রচুর বন্ধু আমাদের বাড়িতে আসতো, কিন্তু কোনো বন্ধু ওরকম হঠাৎ করে আসবে আর হঠাৎ করে খাটে শুয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। সেই আশ্বাসটা পায় যখন মানুষ,
সেই জায়গাটা তৈরি করে তখনই সে ওরকম এসে লম্বা চম্বা করে খাটে শুয়ে যাবে, আর সেই খাটের পায়ের তলায় আমার মা বসে থাকবে। মানে ওইখানে বসেছিল কিন্তু ফারিয়ার মা। সেটা তখনই সম্ভব যখন আশকারাটা পায় মানুষ। নাহলে প্রথম বা এক দুবার তোমার বাড়ি তোমার কোনো বন্ধু এসেছে, সে তোমার বেডরুমে গিয়ে শুয়ে যাবে, এটা কখনো হতে পারে? এটা কখনোই বন্ধুরা হতে পারে না। তো সেই জন্য এই যে বারবার গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে আমার মা বাবারা কেউ জানে না, এটা সম্পূর্ণ ভুল কথা। তারা মেনে নেয়নি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মা বাবারা জানতো। পমপমের কথা বলতে পারবো না, কেন কি পমপমের তো কোনো চ্যানেল ছিল না, ভিডিওতে দেখিনি মা বাবাকে, বা ওইরকম উচ্ছৃঙ্খল আচরণও দেখিনি যে ফারিয়া গিয়ে তাদের খাটে শুয়ে পড়েছে, বসে আছে, ঘুমোচ্ছে, দিনরাত যাতায়াত করছে। তো সেই জন্য বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতো, তাহলে আমার মনে হয় যে আজকে দেখো প্রত্যেকটা বাড়িতে স্মার্টফোন, সবাই সবার কিন্তু ভিডিও দেখে। তো সেই জায়গা থেকে তাদের কাছেও খবর ছিল যে একটা ভিন্ন ধর্মী মেয়ের সাথে রিলেশনে আছে। এবার এরা তাহলে কেন অস্বীকার করছে? তে এদের আগের ভিডিওতেও আমি বলেছি, এখনও বলছি, এদের অস্বীকার করার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে করে ওদের জন্য ওর মা বাবাকে সামাজিকভাবে কোনো চাপ না দেওয়া হয়। মা বাবা এখন লোকের কাছে বলবে আমরা কিছু জানতাম না, সেটা প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে যখন পালায় মা বাবা এটাই বলে যে আমরা কিছু জানতাম। নিজের মুখ লজ্জার খাতিরে কখনো বলবে? ফারিয়ার মা কখনো স্বীকার করতে পারবে কারো কাছে যে ছেলেটা আসা যাওয়া করতো, আমি সব জানতাম, আমার খাটে এসে ঘুমিয়ে থাকতো? ভাবো, ওখানে দিদিভাই বসে আছে, দিদিভাইয়ের সামনে ও ওরকমভাবে শুয়ে আছে মুখ লুকিয়ে। তাহলে দিদিভাই যখন না থাকে, তাহলে কি করে খাটে কাকে নিয়ে ঘুমায়? বুঝতে পারছো তো? বুঝতে পারছো? বাকিটা আর বললাম না। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে আমরা ফুলসজ্জার ভিডিও দেখব। ফুলসজ্জার এইসব দেখা যায়, এইসব মানুষের প্রাইভেট জিনিস। হ্যাঁ, তোমাদের সামনে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, রিলসে টুমুটুমু খাচ্ছে, একজনের মুখ থেকে চাউমিন নিয়ে অন্যজন খাচ্ছে, তাই বলে কি লোক ফুলসজ্জার ভিডিও দেখাবে? অবাস্তব কথা। হ্যাঁ, কে আবার দেখছি ম্যান্ডির ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করেছে, ছি ম্যান্ডি, ওই বেডরুমে নতুন জামাই বর ঘুমিয়েছিল, ওই চাদরটা চেঞ্জ করলো না, ওই চাদরে সব জামা কাপড় এনে রেখেছে, হেন তেন না জানে কি সব কমেন্ট। আমি তো কমেন্টগুলো পড়ার পর কিছুক্ষণ হাহা করে হাসলাম। তো তারপরে আবার ভাবলাম যে না, চলো আর এসব বলে কোনো লাভ নেই। এইসব ভিডিও কেউ কখনো দেয় না, ঠিক আছে? ফুলসজ্জার ভিডিও কখনো দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, যতটুকু দেখাচ্ছে, চুমুটুমু খাচ্ছে, নোংরামি করছে ভিউজ পাওয়ার জন্য, ওইটুকু দেখো আর তোমরা মজা নাও। তোমরা মজা নিয়ে কমেন্ট করো, আর আমরা মজা নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ওর মায়ের টপিকটা গেল, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করছিলাম যে পুরোনো ভিডিওগুলো দেখার জন্য, সময় পাচ্ছিলাম না। তো কালকে রাত্রেবেলা পুরোনো ভিডিওগুলো দেখে সেখান থেকে আমি এই ক্লুটা বের করেছি। তো এরপরে ফারিয়ার মা বা ফারিয়া কেউ বলতে পারবে না যে আমার বাড়ির লোক কিছু জানতো না, তোমাদের জন্য আমার মা বাবার সব শেষ হয়ে যাচ্ছে। এটা কখনো বলতে আসো না, মেরে মুখ ভেঙে দেবো, ঠিক আছে? যেটা জানে সেটা স্বীকার করো। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যে তোমার মা বাবাও মেনে নেবে, ঘটা করে তোমাদের বিয়ে হবে, আবার নতুন নতুন কন্টেন্ট হবে, আবার কেনাকাটি করবে, এইসব হবে। এইসব দেখার জন্য দর্শকও বসে আছে, আর আমরাও বসে আছি। তবে একটু সময় লাগবে, কেন কি এখানে একটু স্পেশাল ম্যারেজ হয়েছে, তো ব্যাপারটা স্পেশাল, তো সেজন্য একটু সময় লাগবে। এবারে আসি যে দান দক্ষিণার গল্প চলছে। দান দক্ষিণা কে করেছে? না, কোনো দিদির কাস্টমার করেছে দান দক্ষিণা। বন্ধুরা, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ কাউকে না জেনে না চিনে এতগুলো টাকা দিয়ে দেবে, এখানে না আমার একটু খটকা লাগছে। অনেক ব্লগার আছে, আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলবো। অনেক ব্লগার আছে যারা লোকের নাম করে মিথ্যে কথা বলে টোপ দেয় যে অমুক ব্যক্তি আমাকে এই জিনিসটা গিফট করলো, তাতে করে আরও অনেক মানুষের মনে কৌতূহল আসবে যে অমুক ব্যক্তি 10,000 টাকা দিয়েছে, আমরা তো তাহলে একে 1,000 টাকা করে দিতেই পারি, 500 টাকা করে দিতেই পারি। এই রকম ধরনের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে। তাহলে ওই 10,000 টাকার গল্প বললে 1,000-2,1 টাকা এমনিই মানুষ আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে। আমি জানি না উনি দিয়েছেন কি না। আর যদি সত্যি উনি দিয়ে থাকেন, ভাবো এরা কত ছোট লোক। একটা মানুষ তোকে চেনে না, জানে না, 10,000 টাকা করকরা তোকে গুনে দিয়েছে,
তোর কি লাগবে? ফ্রিজ লাগবে। কেন কি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা ফ্রিজ ছাড়া বাঁচতে পারে না। আশেপাশে আমাদের প্রচুর মানুষ রয়েছে যারা ঠান্ডা জল না খেয়েও বেঁচে আছে। তোর দিদিভাইও একটা সময় ঠান্ডা জল না খেয়ে বেঁচে থাকতো, আমিও একটা সময় ঠান্ডা জল না খেয়ে বেঁচে থাকতাম। তারপর যখন নিজে ইনকাম করে নিজের সংসার গুছালাম, আস্তে 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 করে একটা ঠান্ডা জলের খাওয়ার জন্য একটা ফ্রিজ কিনলাম। আগে আমিও মাটির হাঁড়িতে জল খেতাম, মাটির কলসি কিনে আনতাম আর ওটাতে জল রেখে জল খেতাম। এটা আমি তোমাদেরকে বলছি 2010-এর কথা, 2010 কিংবা 11-12, হ্যাঁ 13-14 থেকে তো আমি চাকরি করছি। তারপর থেকে ভগবানের আশীর্বাদে কোনো দিন মানে সেরকমটা হয়নি যে যখন যেটা মনে করেছি যে হ্যাঁ এবার এই জিনিসটা লাগবে কিনে নিয়েছি। কিন্তু তার আগে আমার স্ট্রাগলটা বলছি, যখন আমি সেরকমভাবে কিছু করতাম না, আমার বর করতো, তো একার পক্ষে তো সংসার চালানো, সব কিছু জিনিসপত্র কেনাকাটা একবারে তো হয়ে ওঠে না। কেন কি আমরাও তো এখানে এসে প্রথমে ভাড়া বাড়িতেই থাকতাম। আমার শ্বশুরবাড়ি তো দেশে, জানো তোমরা, মেদিনীপুরতে যেতে হয়, কেশপুর বলে। তো আমরা এখানে এসে রয়েছি, আমরা প্রবাসী বাঙালি হয়ে গেছি এখন থাকতে থাকতে। তো তখন আমি মাটির কলসি কিনতাম প্রত্যেক বছর, ওই কলসির জল খেতাম, এত ঠান্ডা এত মিষ্টি লাগতো তোমাদেরকে কি বলবো। তারপর কি করলাম না, যখন অনেক দিন হয়ে যেত ভালো লাগতো না, মানে গরমটা যখন চলে যেত, বর্ষাকালেও কিন্তু একটা গরম থাকে, তখন কি করতাম জল বোতলে ভরে একটা বালতির মধ্যে বোতলগুলোকে ডুবিয়ে রাখতাম, তাতেও কিন্তু জল খুব ঠান্ডা হয়। কিন্তু হ্যাঁ ওই খাবার দাবার রাখতে পারতাম না, যাদের বাড়িতে ভাড়া থাকতাম দুধ টুধ কিছু বেঁচে গেলে ওই আন্টি খুব ভালোবাসতো আমাকে, একদম নিজের মেয়ের মতো। তো আন্টির ফ্রিজে গিয়ে রাখতাম। তারপরে বর বললো যে না, ভাড়া বাড়িতে সেরকম কিছু জিনিস করছি না, কিন্তু অ্যাটলিস্ট একটা ফ্রিজ কেনো, তাতে করে খাবার দাবারগুলো রাখা যাবে। তারপরে আমরা এই যে পালঙ্কে বসে তোমাদের সাথে ভিডিও করছি, এই পালঙ্ক আমি এই বাড়িটা বানানোর পর নিয়েছি। সবার আগে আমার বাড়িতে দুটোই জিনিস এসেছিলো, একটা হচ্ছে ফ্রিজ, তারপরে হচ্ছে আলমারি। না, আলমারিটা আগে এসেছিলো, আমার ঠিক মনে আসছে না, হয় আগে আলমারি এসছে তারপরে ফ্রিজ এসছে, হ্যাঁ আগে আলমারি এসছে তারপরে ফ্রিজ কিনেছিলাম। বাস এই দুটো জিনিসই আমি ভাড়া বাড়ি থাকায় কিনেছিলাম। তারপরে যা কিছু দেখছো সব আমার এই বাড়িতে আসার পর আমি করেছি। তো ফ্রিজ না থাকলেও প্রচুর মানুষ বেঁচে আছে, বেঁচে থাকতে পারে। কিন্তু এই যে এরা তো জানে যে এইখানে এরকম ন্যাকমো মারালে, আমার গেঞ্জি নেই, পর্দার কালারের গেঞ্জি পরে সবসময় ঘুরছে, একটাই গেঞ্জি পরে ঘুরছে, তাতে করে যদি কোনো পাবলিক কিনে টিনে দেয়, দান দক্ষিণা করে। আচ্ছা, তো এই জন্য এত নাটক। এবার বলছে আমরা না কিছুদিন পর টাকা পয়সা হাতে পেলে টেবিল কিনবো, কিন্তু যতদিন না পাচ্ছি ততদিন না খাটেই খাবো। আরে বাবা, খাটে খাওয়াটা তো তুই তো তোর দিদির কাছে শিখেছিস, তোর দিদি তো দিন রাত খাটেই খায়, তার ঘরে ডাইনিং টেবিল রয়েছে, ওইটাই মাথায় করে বয়ে নিয়ে আয়। কেন কি তোর দিদির ওটা লাগে না, তোর দিদি খাটেই খায় সব সময়, তো ওইটাই মাথায় করে বয়ে নিয়ে আয়, নিয়ে এসে ঘরে রাখ, ওইটাতে তোরা খাবি। এত দামি দামি জামা কাপড় কিনছে, খাওয়া দাওয়া করছে, তারপরে সব কিছুই করছে, কিন্তু দুটো থালা কিনতে পারছে না, পাতায় ভাত খাচ্ছে। কেউ একটা যাচ্ছে, তাকে পাতায় ভাত দিচ্ছে। মানে তোরা চিন্তা করেছিস? একবার তোমরা নিজেদের কথাটা চিন্তা করে দেখো। হ্যাঁ, তুই মুই সব বেরিয়ে যাচ্ছে, তোমরা একবার নিজেদের পরিচয়টা, লোককে যে তোমরা গালাগালি করছো বরাহনন্দন বলে সে বলে, একবার নিজেরা কোন জায়গা থেকে উঠে এসেছো একবার সেটা চিন্তা করে দেখো। লোক দান দক্ষিণা করছে, তোমাদের এসি লাগবে, কিন্তু পাতায় ভাত খাচ্ছ। সেই রাস্তায় যে খাবার দান করে সেই রকম টাইপের, হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে লোক পাতায় খায়, সেটা আনন্দের। কিন্তু দেখবে যারা ওরকম খাবার দেয়, যখন আমাদের লকডাউন হয়েছিল পাতায় পাতায় ভাত দিত, তো সেই রকম পাতায় পাতায় ভাত খাচ্ছ, কি আবার লোককে ফুটানি দেখাচ্ছ লোকের সামনে? হ্যাঁ, দুটো থালা কিনতে পারছো না? মেকআপ আর্টিস্ট চলে এলো, বাজেট কম পড়ে গেল, দিদিভাইকে নিমন্ত্রণ করতে পারলে না, দুটো থালা, ওই যেই টাকায় সুতোপাদি তোমার বিরিয়ানি খেত, ওই টাকায় তো তুমি থালা কিনে নিতে পারো, বাজেট তো তোমার বেঁচে গেছে, দিদিভাইকে তো ডাকতে হয়নি, সুতোপা দিদিকে তো ডাকতে হয়নি, সেই টাকাটা তো বেঁচে গেছে, সেই টাকায় দুটো থালা কিনে আনবে, এনে ওইগুলোই ভাত খাবে। লোকজন এলে ওই যে মাসি বারবার টুকি দিতে আসে, মাসিকেও তাহলে খেতে দিতে পারবে। পাতায় পাতায় ভাত দিও না, অসভ্য লাগে, খুব অসভ্য, খুব নোংরা লাগে। ওই পাতায় ভাত খাওয়া মানুষ শখে স্বাদে খায়, অনুষ্ঠানে খায়, নর্মাল বাড়িতে পাতায় ভাত খাইলে ভালো লাগে না। সংসার করেছো, সংসার ধর্ম করতে শিখো, মানুষ যেগুলো বলছে সেগুলো বোঝার চেষ্টা করো, বুঝলে?
দান দক্ষিণা পেয়েছে, নিয়েছে, তারপরেও আবার বলছে সে আন্টি তো পুরো টাকা দেয়নি, 10,000 টাকা মাত্র দিয়েছে, আমাদেরকে আরও 8,000 টাকা, 8,000 কত টাকা আমাদেরকে লাগাতে হয়েছে। মানে লোক দিলেও দোষ, লোক না দিলেও দোষ। কি অবস্থা বন্ধুরা! আমার যেটা মনে হয়েছে তোমাদের কাছে আমি বললাম যে এটা এদের দুজনের গটা, কার? দিদিভাই আর বনুর, যে এইরকম আমরা গেম খেলবো, আমি দিচ্ছি টাকাটা, তুই কিনে নে, তাহলে করে দেখবি আরও অনেক কাস্টমার বা আরও অনেক পাবলিকরা আসবে তোকে সাহায্য করতে। এটা হচ্ছে এদের দুজনের গটা, ঠিক আছে? কারো খেয়ে দিয়ে কাজ নেই, যাকে চিনে না জানে না। এটা যদি ম্যান্ডি বলতো যে আমাকে 10,000 টাকা দিয়েছে, তাহলে আমি মানতাম, ঠিক আছে? তো বাবা দুদিন এসছে, দিদিভাইয়ের মুখ দেখিয়ে দেখিয়ে চ্যানেল বড় করেছি, এবার বেশি ফুটানি দেখাচ্ছে। কি বলি, ওই দিদির পা ধরেই থাকো, দিদির পা ধরে থাকলে যদি একটু ভিউজ টিউজ পাও। দিদি পাটা যেমনি সরিয়ে নিয়েছিল, দেখছিলে তো কেমন ভিউজ হচ্ছিল। খুব তো দিদিকে দুয়াতে নিয়ে গেছিলে, দিদিও তো খুব দুয়াচ্ছিল, যেই দিদি দেখলো না এখানে থাকলে এরা আমাকে চুষে খেয়ে যাবে, অমনি দিদি বুদ্ধি করে চলে এসেছে বাবার শরীর খারাপ বলে। একটা সোনার হার পেয়ে একবার দিদির গলায় মলাই হয়ে গেছে। বাবা গো, বাবা সোনার হাত দিয়েছে দিদি, গলায় মলাই হবে না দিদি বলে কথা। প্রতিদিন টুকি দিতে চলে যাচ্ছে দিদিকে একবার করে, কখনো তার মেয়ের জন্য মোমো, কখনো কিছু। অনেক চাপলুসি করতে হবে, তবেই তুমি ভাইরাল হতে পারবে দিদির মতো। এত এই ম্যান্ডির বোন, ম্যান্ডি যত না শিয়ানা, তার থেকে বেশি শিয়ানা হচ্ছে এই বোনটা। বোন বুঝে গেছে দিদির মুখ না দেখালে আমার চোল ভাত নাই। সোশ্যাল মিডিয়ায় দিদির মুখ দেখিয়ে দিদিকে বিক্রি করে করে আমি খাবো। তো আজকে আমি স্যান্ডিবাবুকে একটা কথা বলবো। স্যান্ডিবাবুকে বরাবরই আমি কোনোদিন কিছু বলি না, যথেষ্ট আমি সম্মান করি ওনাকে। যদি কোনো দিন মুখ ফুসপে কিছু বলে থাকি তাহলে মনে হয় ওই সময়টাতেই বলেছিলাম যে এত কিছু ভুল করার পরেও তুমি কেন ওকে মেনে নিচ্ছ, তোমার টাকার কি এতই লোভ, এটাই বলেছিলাম। তো স্যান্ডিবাবু হয়তো আমার ভিডিও দেখবে কিনা জানি না, যদি ম্যান্ডি আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে তাহলে তো স্যান্ডিবাবু আমার ভিডিও দেখবে, তাই না বলো? তো যদি দেখছো তুমি আমার ভিডিও, তো বা তোমরা আমার ভিডিও, একটা কথাই বলবো, তোমাদের জীবন সুন্দর কাটছিল, সুন্দর কাটছিল তোমাদের জীবন। অত বড় অ্যাক্সিডেন্টের পর তোমাদের জীবন একটা সুন্দর স্মুথলিভাবে চলছিল, তোমরা খাল কেটে কুমির নিয়ে এলে। যে মানুষ একবার ধোকা দেয় সে বারবার ধোকা দেয়। তো স্যান্ডিবাবু তোমাকেই একটা কথা বলবো, তুমি এই জায়গাটাতে একটু অবজেকশন করতে পারতে। তুমি তো ভালো করেই জানো যে ওরা তোমাদেরকে ব্যবহার করার জন্যই তোমাদের সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, ঠিক আছে? তো এতদিন তুমি তোমার রাগটা পুষে রেখেছিলে, হঠাৎ করে তুমি কেন নরম হয়ে গেলে আমি জানি না। তো তোমাদের ওটাই করা উচিত ছিল। যে মানুষ একবার দুশ্মনকে ফানা দেয়, একবার দুশ্মনকে আশ্রয় দেয়, সে বারবার কিন্তু দেবে। তুমি ভুলে যেও না তোমার বোন তোমার ওয়াইফকে কত বড় ভুল জিনিসের আস্কারা দিয়েছে, কত বড় ভুল জিনিসে হাত মিলিয়ে তাকে সুযোগ করে দিয়েছে ওই কাজটা করার। সে আবার তোমার শহরেই এসে উঠেছে। তোমার বউকে আবার যে দ্বিতীয়বার কোনো ভুলের জন্য আশ্রয় করে দেবে না, তার কি গ্যারেন্টি আছে? যে মানুষ একবার ধোকা দেয় সে বারবার দেয়। মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু নেচার আর সিগনেচার এ দোনো চিজ কভি নেই বদলতা। তো এই জন্য খুব সাবধান, বি প্রিপেয়ার। তোমার সংসার, তোমার বাচ্চা, তোমার বউ, বাইরের মানুষ আসবে যাবে, এটা বুঝতে হবে যে মানুষ তোমার কাছে আসছে কি জন্য আসছে। তোমাদের যখন খারাপ সময় ছিল, কে কটা তোমাদেরকে ভাই বোন হয়েছিল, আজ দেখো লাখো লাখো বোন, লাখো লাখো সবাই তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। কিসের জন্য? নিজের ফায়দার জন্য। তো সেটা হয়তো তোমরাও বুঝতে পারছো, কিন্তু কি আর করবে, তোমরা মুখ খুলে কিছুই বলতে পারছো না। যাই হোক, তোমাদেরও এন্টারটেনের দরকার ছিল, তোমরাও এন্টারটেন করছো, হও, খুব ভালো কথা। তবে নিজের সংসারের কথা সবসময় মাথায় রেখো। এই ভুল মানুষ একবার করে না, যে মানুষ 10 বার ভুল করতে পারে সে সারা জীবনে আবারও ভুল করতে পারে। তো এই ভিডিওটা আমার এইটুকুই ছিল। দান দক্ষিণা নিয়ে যা বললাম সেটা তো বলেই দিলাম। আর থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই ছেলেটির আনাগোনা ছিল। তো সেই জন্য লোককে বরাহানন্দন বলার
থেকে নিজে কি সেটা আগে বিচার করো। তোমাদেরকে হাস্যকর ব্যাপার একটা কথা বলি, এই যে মিনিংটা কথাটা বারবার বলছি, এটার মিনিং আমি জানতাম না। আমি বরকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো এটার মিনিং কি? আমার বর আমাকে বলল এটার মিনিং এটা। ভগবানের দিব্যি বলছে, আমি মিথ্যে কথা বলছি না। কেন কি সেই রকম কালচার থেকে তো আসিনি, বা আমাদের বাড়িতে এইসব কথা তো কেউ বলে না। আমি কথাটা যখন দুবার রিপিট হলো তখন আমি ভাবলাম যে না, কথাটার মধ্যে হয়তো কিছু লজিক আছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে এটা, আমার হাজব্যান্ড কে বলেছে তোমাকে? আমি বলছি আমাকে কেউ বলেনি, ভিডিওতে বলছে। তখন বলছে এটার মানে হচ্ছে এটা। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট লোক না। তোমার পরিচয় কি তুমি সেটা নিজেই প্রমাণ দিয়ে দিয়েছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।